চারিদিকে অন্ধকার, কি করে সমাধান হবে সবকিছু। বাড়িতে ফিরে মায়ের কাছে গেলাম। মায়ের সাথে সময় কাটালে হয়তো একটু ভালো লাগবে। মা তখন রান্নার আয়োজন করতে ব্যস্ত। ইফতারে কি কি তৈরি করবে, রাতে কি রান্না করবে সবকিছু গুছিয়ে রাখছে। মা দাদির না হয় বয়স হয়েছে, কিন্তু ফুফু তো তোমাকে সাহায্য করতে পারে। তা অবশ্য পারে, তবে কাজ করতে গেলে নিজের ইচ্ছে থাকতে হয়। জোর করে কাউকে দায়িত্ববোধ বা সহমর্মিতা শেখানো যায় না। তুমি কিছু বলো না কেন? কিছু বলার নেই রে বাবা। যখন আমি অবিবাহিত ছিলাম, তখন কোন কাজ করতাম না। ভাবি মায়েরা কাজ করতে, আমি শুধু শুয়ে বসে দিন পার করলাম। মনে করতে পারিস এটা আমার কর্মফল। তুমি এত গম্ভীর হয়ে কথা বলছো কেন? কিছু না, তুই যা এখন। বিরক্ত করিস না, আমাকে কাজ করতে দে। অগত্যা রুমে চলে এলাম। কিছু ভালো লাগছে না, বিছানায় শুয়ে রইলাম। জোহরের আজান দিতে বেশি বাকি নেই। গোসল করতে হবে কিন্তু উঠতে ইচ্ছে করছে না। শরীরের সব শক্তি যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। 7-5 চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠতে উঠতে বেলা 3টা। তড়িঘড়ি করে গোসল সেজে নামাজ পড়ে নিলাম। তারপর শার্টের বোতাম লাগতে লাগতে ঘর থেকে বেরিয়ে এলাম। এখন দুইটা কাজ আমার। জসিম কাকার সাথে দেখা করতে যাব আর মানিকদের বাড়িতে। মানিকের বাবা আজ বাড়িতে আছে। একটু আগে মানিক কল দিয়ে জানালো, বাবার সাথে কথা বলতে হলে চলে আমাদের বাড়িতে চলে আয়। ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশ দূরে, সাইকেলে যেতেও 20 মিনিটের মতো সময় লাগে। মানিক আমাকে 4টার মধ্যে যেতে বলেছিল, কিন্তু আমার বড্ড দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ পড়লাম, আর এখন সাইকেল চালাচ্ছি। দমানিকদের বাড়িতে পৌঁছে দেখলাম, ওর বাবা সোফায় বসে আছে। কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। উনার কথা মতো সোফাতে বসলাম। আঙ্কেল হাতে কয়েকটা কাগজ নিয়ে গম্ভীর হয়ে সেদিকে তাকিয়ে আছেন। তা বাদশা বাবা, কি মনে করে আসলে? তোমাকে তো তেমন দেখা যায় না এদিকে। মানিকের কাছ থেকে সাজেশন নিতে এসেছি। এমনি তেমন আশা হয় না। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। তারপর রোজা থাকতে হয়। তা অবশ্য ঠিক। তাছাড়া আমাদের বাড়িটা এলাকার শেষ প্রান্তে, আসা যাওয়ার পথে হলে তাও আসতে পারতে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ নিশ্চয়ই। আপনার কি করে খুনের অপরাধীদের খুঁজে বের করেন? প্রতিটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করতে হয়। কি কি বিষয় গভীরভাবে লক্ষ্য রাখতে হয়? এই কাজে কার কি লাভ হতে পারে? কেন তাকে খুন করা হলো? প্রতিটা সূত্র মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাও। সব থেকে বড় বিষয় হলো সন্দেহকারীকে নজরবন্দি করে রাখা। তার প্রতি মুহূর্তের আপডেট জোগাড় করা। কোথায় কি করছে, খুন হওয়ার পর কার মনোভাব কেমন ইত্যাদি। মনে রাখতে হবে সব অপরাধী কোন না কোন ভুল নিশ্চয় করে। তোমার কাজ হলো সেই ভুলটাকে খুঁজে বের করা। আমাদের বাড়ির কাছে একটা বাচ্চা মেয়ে মারা গেছে, ওর কেসটা কতদূর এগিয়েছে? খোঁজ চলছে, তবে এখনো কিছু পাওয়া যায়নি। ও আচ্ছা, আমি তাহলে এখন যাই, পরে আবার আসব। আচ্ছা। মানিকের বাবা কি সব কাজ করছে? আমার যাওয়ায় তেমন গুরুত্ব দিল না। কথা শেষ করে নিজের মনে কাজ করছে। কোথায় ভাবলাম ইফতারি করে যেতে বলবে আমাকে। ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। সাইকেলে বসে মনে মনে সন্দেহজনক লোকের তালিকা বানাচ্ছি। তালিকার প্রথম নাম ফুফুর। ফুফু যেভাবে সেদিন আমার থেকে কাচের চুড়ির টুকরোগুলো নিয়ে নষ্ট করে ফেলল, এরপর তাকে আর বিশ্বাস হয় না। দ্বিতীয় জন হলো জসিম কাকেদের বাড়িতে দেখা সেই নতুন কাকা। এই দুজন লোকের বাইরে আপাতত আর কেউ সন্দেহজনক নেই। এখন থেকে এদের উপর কড়া নজর রাখতে হবে। দরকার হলে কয়েকদিন পড়তে যাব না, তবুও কড়া নজরে রাখবো এদের। প্রকৃতির টানে সাইকেল থামিয়ে ঝোপের আড়াল চলে গেলাম। ঝোপের আড়ালে গিয়ে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। নতুন কাকা আমার থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার সাথে আরো একজন লোক দাঁড়িয়ে আছে। সন্দেহ হলো, আস্তে আস্তে পা টিপে টিপে ওদের কাছে গেলাম। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনতে চেষ্টা করলাম। দুইজন একে অপরের সাথে কথা বলছে। আপনি সময়মতো সবকিছু সামলে নিতে পারবেন তো? তুমি চিন্তা করো না, সবকিছু ভেবে রেখেছি। যাই বলেন জায়গাটা দারুণ। এখানে খুব সুন্দর শপিং মল হবে। জায়গায় মালিকের সাথে কথা বলতে হবে। হুম, তবে আমি বেশি সময় দিতে পারবো না। আমার ভাগ্নি মারা গেছে 2 দিন আগে। এখন আপাকে সময় দেওয়া
জরুরি। হ্যাঁ, ঠিকই, চলেন এখন ফিরে যাই। ওনারা চলে গেলেন। ভেবেছিলাম কি না কি নিয়ে কথা বলছে, কিন্তু এদের কথোপকথন শুনে মনে হলো আমি ভুল। তবে এই লোকের ব্যাপারে আমার সবকিছু জানতে হবে। কাকিমা কতটা বলবেন জানি না, তবে জসিম কাকা যতটুকু জানে আশা করি সবটা বলে দিবেন। সচরাচর এ সময়ে খেতে কাজ করতেন জসিম চাচা, কিন্তু এখন কোথায় আছে বলতে পারবো না। প্রথমে খেতে গিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ হবে। প্রচণ্ড রোদ চারদিকে, এত রোদের ভিতরও জসিম কাকা কাজ করেছে। রাস্তার পাশে সাইকেল রেখে হেঁটে হেঁটে উনার কাছে গেলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কিছু বলবে? জি, একটু কথা ছিল আপনার সাথে। তবে ছায়ায় চলো, এত রোদে দাঁড়ালে অসুস্থ হয়ে যাবে। আমি কাকার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালাম দুজন। কাকা কোমরে পেঁচিয়ে রাখা গামছাটা খুলে গায়ের ঘাম মুছতে লাগলেন। কাকা একটু পানি খেয়ে নিন। এত রোদে কাজ করেন কেন? সেই ছোট্ট বেলা থেকে এভাবে কাজ করে আসছি, আমার কিছু হবে না। পানি খাবো না, রোজা আছি। এত রোদে কাজ করেও আপনি রোজা থাকেন? মাঠের কাজগুলো শেষ করা জরুরি, শরীরের যত্নও গুরুত্বপূর্ণ, তবে রোজা ফরজ, আবশ্যিক বিষয়। সে যাই হোক, তুমি কি বলবে? আপনাদের বাড়িতে এই নতুন লোকটাকে? তিন্নির মায়ের গ্রামের লোক। এলাকায় নাকি কিসব শপিং মল করবে তাই এসেছে। লোকটার থাকার জায়গা ছিল না বলে আমাদের বাড়িতে থাকতে বলেছি। কদিন ধরে আছেন উনি? তা প্রায় মাসখানেক হলো। এতদিনে একবারও চোখে পড়ল না আমার। সিরাজুল ভাই তেমন ঘর থেকে বের হয় না। সারাদিন কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল এসব নিয়ে কাজ করে। তবে লোকটা বেশ ভালো, মিশুক ধরনের। আচ্ছা কাকা, আমি তাহলে এখন গেলাম, পরে আসবো। আচ্ছা বাবা, আমার ফুলের মতো মেয়েটার সাথে কে এমন করলো এখনও জানি না, তবে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আপনি এই অবস্থায় কাজ করছেন কেন? বাড়িতে থাকতে পারতেন। কাজ করে নিজেকে ব্যস্ত রাখি। বাড়িতে গেলে কলিজা ছিঁড়ে যায় আমার। হুম। কথা শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। রোজা রেখে শেষ বিকালে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে আমার। অন্যদিকে জসিম কাকা মাঠে কাজ করছে। পৃথিবীর মানুষগুলো কত অদ্ভুত। বাড়ি ফেরার পথে তামিম ভাইয়ের সাথে দেখা। এলাকায় বড় ভাই। আমাকে দেখে ডাক দিলেন। বাদশাহ, এদিকে শোন। জি ভাইয়া, বলেন। রমজানের শেষ 10 দিনের জন্য একটা পরিকল্পনা করেছি। তোকেও আমাদের সাথে থাকতে হবে। কি পরিকল্পনা ভাই? ইফতারের দোকান দেব, তুই হবি আমাদের দোকানদার। ঠিক বুঝতে পারলাম না। আরে পাগল, এদিকে আয়। রাস্তার উপর দাঁড়িয়ে সব কথা বলতে নেই। নাও এবার বলো। আমার অনেক কাজ আছে। পরে আমার কাজের ছেলেরে। আসল কথা বলি, আমরা বন্ধুরা এবং গ্রামের কয়েকজন মিলে শেষ 10 রমজান সকলের জন্য ইফতারের ব্যবস্থা করব। তোদের মতো কয়েকজন বাচ্চা ছেলে লাগবে আমাদের। আচ্ছা, ভালো উদ্যোগ। তা এসব ইফতারের টাকা কোথায় পাবে? লোকজনকে কিনে খেতে হলে তেমন কেউই আসবে না। কোন টাকা পয়সার ব্যাপার নেই, ফ্রিতে এসব বিক্রি করব আমরা। স্বেচ্ছায় কাজ করতে হবে সবাইকে, কোন প্রকার পারিশ্রমিক নেই। তুই রাজি থাকলে জানাবি কেমন? আচ্ছা ভাই, বাড়িতে কথা বলে জানাবো। তবে জানো তো, মূল্যবান কিছু আদান প্রদান না হলে ক্রয় বিক্রি হয় না। পণ্ডিত হয়েছে একটা। আচ্ছা ঠিক আছে, কালকের ভিতর জানাবি কিন্তু। ভাইকে বিদায় দিয়ে বাড়ির পথে রওনা দিলাম। শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। বাড়িতে গিয়ে বিছানায় পিঠ এলিয়ে দিলাম। ইচ্ছে ছিল তিন্নিদের বাড়িতে গিয়ে ওই লোকটার খোঁজ নিব। জসিম কাকা কি যেন বলেছিল লোকটার নাম? ও হ্যাঁ, মনে পড়েছে। সিরাজুল। মায়ের ডাকে ঘুম ভাঙল। মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে এসেছে। আমার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দিয়ে মা বললেন, এইটা তিন্নির মাকে দিয়ে আয়। বেচারি আজ রোজা ছিল। মায়ের হাত থেকে বক্সটা নিয়ে ওদের বাড়িতে গেলাম। আশেপাশে কাউকে দেখতে পেলাম না। দরজায় কয়েকবার কড়া নাড়লাম, কিন্তু কারো কোন সারা শব্দ নেই। অগত্যার দরজা ঠেলে ঘরের ভিতর চলে গেলাম। কাকিমা ভিতরের পুকুরে কিসব ধুচ্ছিল। আমাকে দেখে বলে উঠল, কি মনে করে আসলে তুমি? এই তো মা তোমাকে এটা দিতে বলল। আচ্ছা একটু দাঁড়াও, আর ব্যস্ত হলে ঘরে গিয়ে টেবিলের উপর রেখে দাও। হাতের কাজ শেষ না করে উঠতে পারছি না। 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে তেমন অসুবিধা ছিল না, তবে সিরাজুল কাকার ঘরটা দেখার খুব ইচ্ছে হলো। তাই তড়িঘড়ি করে ঘরে ভিতর চলে এলাম। কোনটা সিরাজুল কাকার ঘর ঠিক জানি না, তবে রান্নাঘরের পাশের ঘরটা ওনার মনে হলো। উকি দিয়ে দেখলাম আলনার উপর একটা শার্ট পরে আছে।
এই শার্টটা উনি আগের দিন পরেছিলেন। ব্যাস, শতভাগ নিশ্চিত হয়ে গেলাম এটা ওনার ঘর। ঘরটা একদম পরিপাটি করে সাজানো, খুঁজে দেখার মতো কিছু নেই। হতাশ হয়ে ফিরে আসছিলাম এমন সময় মনে হলো একটু খুঁজে দেখি। সবসময় যে সবকিছু লুকিয়ে রাখতে হবে এমনটা নয়। লুকিয়ে রাখার জন্য মানুষের চোখের সামনেই সব থেকে নিরাপদ জায়গা। কারোর সন্দেহ হয় না। আলনার কাছে গিয়ে কয়েকটা শার্ট প্যান্টের পকেট খুঁজে দেখলাম। একটা প্যান্টের পকেট, একটা কানের দুল পেলাম। হ্যাঁ, আমি নিশ্চিত এটা তিন্নির কানের দুল। জসিম কাকা যেদিন তিন্নিকে এই কানের দুল জোড়া দিয়েছিলেন, সেদিন তিন্নি আমাকে দেখিয়েছিল। সেদিন খাটের উপর বসে মোবাইলে কার্টুন দেখছি। তিন্নি দৌড়াতে দৌড়াতে আমার কাছে এলো। এই বাদশা ভাই, তুমি এই বয়সে কার্টুন দেখো? তোর কোন সমস্যা? না, সমস্যা নেই বাবু। এই দেখ, ছেলে আমাকে কানের দুল বানিয়ে দিয়েছে। সোনার নাকি? হয়, তবে সোনার রূপা মিশানো। এই যে সাদা সাদা বলগুলো, এগুলো রূপার। বাবা রে, তুই কত পেকেছিস! হারিয়ে ফেলবি কাকি, মায়ের কাছে দিয়ে আয়। আমি পেকে গেছি, আর তুমি কাঁচা রয়ে গেলে হো। তিন্নি দৌড়ে চলে গেল। আমি কার্টুন দেখায় মন দিলাম। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলাম। চোখের কোণে পানি জমেছে। কানের দুলটা জায়গা মতো রেখে ঘর থেকে বেরিয়ে এলাম। কে কখন চলে আসে বলা যায় না। তবে সিরাজুল কাকা যে বলল বাড়িতে আসবে, তাহলে এখন ঘরে নেই কেন? লোকটার ঘর আরো খুঁজেতে হবে। পরের সময় করে আসব। বাড়িতে ঢুকতেই দাদি ডাক দিল। হ্যাঁ রে বাদশা, ফুফুকে একটু ডাক দিত। মেয়েটা হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে গেছে। যদিও দাদির কথায় রাগ হলো, তবুও উনাকে বুঝতে দিলাম না। ফুফুর ঘরের দরজা লাগানো, আস্তে করে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ফুফু একটা কানের দুল হাতে নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো করে কানের দুলটা লক্ষ্য করলাম। একই, এত তিন্নির কানের দুলের এক অংশ। সত্যি বলতে এমন অদ্ভুত কানের দুল অন্য কারো কাছে দেখিনি আগে পরে। তাই এত নিশ্চিত হয়ে বলতে পারছি এটা তিন্নির। তাহলে ফুফু এই খুনের সাথে জড়িত নাকি ফুফু নিজেই খুনি? এ কেমন অদ্ভুত মায়াজাল! পিছন ফিরে আমাকে দেখে ফুফু চমকে উঠল। তড়িঘড়ি করে কানের দুলটা লুকিয়ে রাগী গলায় বললেন, এ কি, এখানে কি করিস তুই? দাদি আপনাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আসছি। তুই যা। ফুফুর ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গেলাম। মা তখন বড্ড ব্যস্ত। মা, একটা কথা ছিল। তুই কি কাজের সময় ছাড়া অন্য সময় দেখিস না? আচ্ছা তাড়াতাড়ি বল, কি বলতে চাস? তামিম ভাইরা সকলে মিলে ইফতার বিলি করবে, আমাকেও ওদের সাথে থাকতে বলেছে। তাই তোমাকে জানালাম। ভালো কাজে যোগ দিতে চাইছো? আমার কোন আপত্তি নেই। তবে তোমার আব্বুর কাছে বলেনিও। ঠিক আছে। এক দৌড়ে মসজিদে চলে গেলাম। একটু হলে ইফতার শুরু হয়ে যেত। নামাজ শেষ করে বাড়িতে ফিরে দেখালাম আব্বু সোফায় বসে আছে। আসসালামু আলাইকুম আব্বা। একটা কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। বলো, কি বলবে? তামিম ভাইরা ইফতার বিলি করবে, আমিও ওদের সাথে কাজ করতে চাই। হ্যাঁ, তামিমও কথাটা বলেছে আমাকে। ঠিক আছে, করতে পারো। তবে অতিরিক্ত রোদে ঘুরে শরীর খারাপ করবে না। আচ্ছা ঠিক আছে। রাতের খাওয়া শেষ করে পড়তে বসেছি। বেশ খুশি খুশি লাগছে। তামিম ভাইদের সাথে কাজ করার অনুমতি দিয়েছে আব্বা। তবে এক অদ্ভুত চিন্তা ভর করে আছে মাথায়। ফুফুর কাছে ওই কানের দুল কি করে আসলো? তাহলে কি ওরা জন মিলে ছোট্ট তিন্নিকে খুন করেছে? ছোট থেকে ফুফুকে দেখে আসছি, উনি বদরাগী, একগুয়ে সম্ভবের হলেও মনের দিক থেকে বেশ নরম। ছোট বাচ্চাদের খুব ভালোবাসে। তাছাড়া খুনের মতো এত বড় অপরাধ করতে সাহস করবে না। তবুও ফুফুকেই সব থেকে বেশি সন্দেহ হয় আমার। বইয়ের পাতায় আঁকিবুকি কেটে চলেছি, পড়তে ইচ্ছে করছে না। ঈদের আগে আর বই নিয়ে বসা হবে না। তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে। সারাদিনের কাজ শেষে বই পড়া, তিন্নির খুনিদের খোঁজ করা, আমার শরীর এতটা পেরে উঠবে না। তাই আজ একটু বেশি করে পড়ে রাখব। বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। ক্লান্তি অনেকটা দূর হয়ে গেল। অনেক রাত পর্যন্ত পড়েছি। ঘড়িতে তখন প্রায় 3টা বাজে। সেহরি খেয়ে আসলাম মাত্র। শুয়ে পড়ব এমন সময় মা ডাকতে এলেন। মাত্র খাওয়া শেষ করলাম মা। তুমি গিয়ে খেয়ে নাও। রোজ তুই একা একা খেয়ে নিস কেন রে? আমাদেরও তো ডাকতে পারিস। এরপর থেকে ডাকবো। সারারাত পড়েছি, খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি একা একা। এখন শান্তিতে ঘুমাতে দেও। সেহরির খেয়ে ঘুমিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম তিন্নি আমাকে ডাকছে। এই যে বাদশা ভাই, এত বেলা করে ঘুমাচ্ছ কেন? তোর কি সবকিছুতে সমস্যা? ভাইয়া, জি বল।
জানো আমার গোলাপ ফুল খুব পছন্দ। তুমি আমার বাড়ির পাশে গোলাপের চারা লাগিয়ে দিবে। আমার ঘুম নষ্ট করে উনি গোলাপ গাছ লাগতে এসেছে। একটু দিলে কি হয় শুনি। আমি তো বাচ্চা মেয়ে। তিন্নি গাল ফুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। কিছু একটা বলতে যাবে এর মধ্যে কিছু পড়ার শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এত সময় মনে হচ্ছিল তিন্নি জীবিত। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির গ্লাস হাতে নিয়ে মনে পড়ল আমি রোজা। চারদিকে তাকিয়ে দেখলাম পৃথিবী আলোয় ভরে গেছে। অগত্যা গ্লাসটা জায়গা মতো রেখে দিলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গোলাপ চারা খুঁজতে বের হলাম। পকেট 100 টাকার একটা নোট পড়ে আছে। খুচরো টাকাগুলো দিয়ে একটা নোট বানিয়েছি, না হলে খরচ হয়ে যায়। টাকাগুলো একটা বিশেষ কাজের জন্য রেখেছি, না হলে বাজার থেকে গাছ কিনে আনতাম। গোলাপ গাছ জোগাড় করতে তেমন সমস্যা হলো না। সবুজদের বাড়িতে নানান ফুলের গাছ আছে। ওদের বাড়ি থেকেই 4টা ডাল নিয়ে এসেছি। এগুলো মাটিতে পুঁতে দিয়ে একটু যত্ন করলেই হবে। কবরের একপাশে সারি দিয়ে গাছগুলো লাগাবো। বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে তিন্নির কবরের কাছে গেলাম। তিন্নির কবর অনেকটা বাগানের ভিতরে। সকলের রাস্তার পাশে কবর দিতে বলেছিল, কিন্তু তিন্নির মায়ের ইচ্ছে তিনি সবসময় মেয়েকে চোখের সামনে দেখতে চায়। তাই বাধ্য হয়ে তিন্নিদের বাড়ির পাশে কবর দেওয়া হয়েছে। গাছপালার সংখ্যা বেশি হওয়ায় অনেকটা বাগানের মতো দেখায়। কবরের পাশে গিয়ে মাটিতে 2 কোপ দিতে না দিতে সিরাজুল কাকা সেখানে হাজির হলেন। রাগী গলায় বললেন, এ কি তুমি এখানে খোঁড়াখুড়ি করছো কেন? আসলে কাকা, গোলাপ গাছ লাগতে এসেছিলাম। কবরের উপর গাছ লাগিয়ে কি হবে? এসব কুসংস্কার কোথায় পাও বলো তো? তেমন কিছু না, রাতে স্বপ্ন দেখেছি তিন্নি আমাকে গোলাপ গাছ লাগাতে বলেছে, তাই এসেছিলাম। এই ছেলে তোমার এখানে এসব গাছ লাগালো চলবে না। যাও এখান থেকে। অদ্ভুত তো, আপনার কি সমস্যা? উদ্ধৃতি চিহ্ন। কোন সমস্যা নেই, কবর খোঁড়াখুড়ি করেছিলে তাই বললাম। কবর খুঁড়ছি না, এই তো পাশেই লাগাবো। সিরাজুল কাকা বেশ ভালোমতো জায়গাগুলো দেখে নিলেন, তারপর চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে রইল। গাছ লাগালো শেষ করে বাড়িতে ফিরলাম। সিরাজুল কাকার ব্যবহার কেমন যেন লাগলো। আচ্ছা, কবরের ভিতর কিছু নেই তো? যেভাবেই হোক দেখতে হবে আমাকে। উনি কখন বাড়ি দিয়ে যায় সেই অপেক্ষায় রইলাম। সকাল দিয়ে রাস্তার পাশে বসে আছি। কখন সিরাজুল বাড়ি দিয়ে বের হবে আর আমি আমার কাজ শেষ করব। বেলা 3টে নাগাদ উনি বের হলেন। ব্যাস, আর দেরি করলাম না। দৌড়ে তিন্নির কবরের কাছে চলে গেলাম। হাত দিয়ে কবরের মাটি সরাতেই পলিথিনের প্যাকেটে কিছু জিনিস দেখতে পেলাম। সাদা রঙের গুঁড়ি। টিভিতে দেখেছি এগুলো ড্রাগস। আমি শতভাগ নিশ্চিত এগুলো এখানে সিরাজুল রেখেছে। তাহলে সিরাজুল মাদকচক্রের সাথে জড়িত। এই লোকটার সমস্যা আছে আগেই বুঝতে পেরেছিলাম। মাটি দিয়ে কবরটা ঢেকে দিলাম, যাতে কেউ কিছু বুঝতে না পারে। একই বাদশা, তুই এখানে? আসলে কাকিমা, গোলাপ গাছ লাগিয়েছি, ওগুলোতে পানি দিতে এসেছিলাম। এই ভর দুপুরবেলা পানি দিলে গাছ বাঁচবে না। আচ্ছা। কাকিমা এগিয়ে এলেন, কাছে এসে আমার গালে মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর নিজের মতো করে ঘরে চলে গেল। যাওয়ার আগে স্পষ্টভাবে দেখলাম ওনার চোখে পানি জমেছে। 4টার দিকে তামিম ভাইদের সাথে বের হলাম। সকলের বাড়িতে ঘুরে ঘুরে ইফতার বিলি করছি। একদম ফ্রিতে দান করছি, ব্যাপারটা এমন না। সকলের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ইফতার বুঝিয়ে দিচ্ছি, বিনিময়ে 5 টাকা দাম নিচ্ছি। মধ্যবিত্ত পরিবারের লোকদের মান অক্ষুণ্ণ রাখার জন্যই এর পরিকল্পনা। জানি না কতটা সফল হতে পেরেছি। ইফতার বিলি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। তামিম ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাইয়া, তিন্নিদের বাড়িতে ইফতার দিয়ে আসি। আমাকে 2 প্যাকেট খাবার দিন। তোর বাড়ির জন্য নিয়ে নে, অনেক বেঁচে গেছে। এগুলো শুধু শুধু নষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে দেন। আমাদের সাথে ইফতারটা করে গেলেও পারতে। না ভাই, সমস্যা নেই, অন্যদিন করব। আজ একটু কাজ আছে আমার। তামিম ভাইয়ের থেকে প্যাকেটগুলো নিয়ে সাইকেলে উঠে বসলাম। এই ইফতারের বাহানায় তিন্নিদের বাড়িতে ঢুকতে হবে। বিনা কারণে বারবার ওই বাড়ি যাওয়া উচিত হবে না। তাহলে সিরাজুলের সন্দেহ হতে পারে। কিন্তু বিধিবাম, গেটের কাছে সিরাজুলের সাথে দেখা। এই ছেলে কোথায় যাচ্ছ? জসিম কাকাদের ইফতার দিতে। এদিকে দেও, আমি দিয়ে দিব। আচ্ছা, নেন। উনার হাতে খাবারগুলো দিয়ে বাড়িতে চলে এলাম। নানান পদের খাবার দেখে সবাই খুব খুশি। ইফতার শেষ, বাড়িতেই নামাজ শেষ করলাম।
মায়ের মোবাইল নিয়ে মানিককে কল দিলাম। কি রে, এত রাতে কল? কি অবস্থা? সব ঠিক আছে? তোর এই প্রশ্ন করার স্বভাব কখনো যাবে না। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। তোর আব্বু কি সকালে বাড়িতে থাকবে? হ্যাঁ, 9টা পর্যন্ত থাকবে। তোর কোন সমস্যা হয়েছে নাকি? না, এখন রাখছি। আচ্ছা। একে একে সব সূত্র মিলাতে লাগলাম। এখন পর্যন্ত তিন্নির খুনের আসল কারণ জানা যায়নি। তবে কে বা কারা খুন করতে পারে এ ব্যাপারে আমি বেশ নিশ্চিত। ফুফু অথবা সিরাজুল, দুইজন মিলিতভাবে নয়তো একা। এর ছাড়া অন্য কারো খুনি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু খুনের কারণ কি হতে পারে? এত সবকিছু মাঝে এক অদ্ভুত চিন্তা উদয় হলো, আমার কাকিমা খুন করেনি তো আবার? কাকিমায়ের হাবভাব খুব একটা ভালো লাগছে না। এই তো গতকাল দেখলাম ওনার ঘরবাড়ি খুব সুন্দর করে সাজানো, গোছানো। যার মেয়ে মারা যায়, তার কি সংসারের প্রতি এত খেয়াল থাকতে পারে? সেদিন সিরাজুল আর কাকি মায়ের ঘনিষ্ঠ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। যতদূর দেখেছি কাকি কখনো আব্বুর সামনে আসেনি, বাইরের লোকের সাথে তেমন কথা বলে না। সেই মানুষ কি দূর সম্পর্কের ভাইকে জড়িয়ে ধরবে? ধোঁয়াশা কাটাতে গিয়ে আরো জড়িয়ে ফেললাম মনে হয়। সিরাজুল আর কাকি মায়ের ঘনিষ্ঠ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। যতদূর দেখেছি কাকি কখনো আব্বুর সামনে আসেনি, বাইরের লোকের সাথে তেমন কথা বলে না। সেই মানুষ কি দূর সম্পর্কের ভাইকে জড়িয়ে ধরবে? ধোঁয়াশা কাটাতে গিয়ে আরো জড়িয়ে ফেললাম মনে হয়। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে এলো, বিছানায় পিঠ এলিয়ে দিলাম। রাতের খাবার খাওয়া হলো না আর। একবারে সেহরির সময়ে উঠলাম। মা গরুর গোশত রান্না করেছে, অনেকদিন পর তৃপ্তি করে খাবার খেলাম। গরম ভাত, 2 টুকরো গোশত, 2 টুকরো আলু, সামান্য ঝোল, সাথে এক ফালি লেবু। আহা! সে যে কি স্বাদ, বলে বোঝাতে পারবো। আগে মাসের ভিতর 1-2বার গরুর গোশতের দেখা মিলত, কিন্তু আজ মনে হয় 7 মাস পরে গরুর গোশত খেলাম। বর্তমানে সবকিছুর দাম যেভাবে বাড়ছে, এমন চললে কিছুদিন পর এসব খাবারের নাম ভুলে যেতে হবে দরিদ্র এবং মধ্যবিত্তদের। সেহরির পরে ঘুম আসছিল না, অনেক সময় আকাশ পাতাল ভেবেছি। দেরি করে ঘুমানোর ফলে বেশ বেলা করে ঘুম ভাঙল। তড়িঘড়ি করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম, যে করে হোক মানিকের বাবার সাথে দেখা করতে হবে। আমি কি করে এতটা দায়িত্ব জ্ঞানহীন হলাম? আমার আরো আগে ঘুম দিয়ে ওঠা উচিত ছিল। গায়ের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে লাগলাম, পাছে মানিকের বাবা চলে না যান। ভাগ্য সহায় থাকায় উনার সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম, আপনার সাথে অনেক গুরুত্বপূর্ণ কথা ছিল। বাদশা বাবা, তুমি এমন করে হাঁপাচ্ছ কেন? এসো এসো, ভিতরের এসে বসো। মানিক বাদশাকে এক গ্লাস পানি দেও তো। মানিক পানি নিয়ে এলো, এক নিঃশ্বাসের সবটুকু পানি শেষ করে ফেললাম। তাড়াতাড়ি সাইকেল চালানোর ফলে অনেক হাঁপিয়ে গেছি। আর একটু হলে দম আটকে গেছিল আর কি। কিছু সময়ের পর স্বাভাবিক হলাম। আঙ্কেল, একজন মাদক ব্যবসায়ীর সন্ধান পেয়েছি। মনে আছে আমাদের গ্রামে একটা বাচ্চা মেয়ে মারা গেছিল? ওর কবরের ভিতরে সাদা সাদা প্যাকেট লুকানো আছে। আমার মনে হয়েছে ড্রাগস। তুমি কিভাবে জানলে এটা? আমি তিন্নির কবরের পাশে গোলাপ গাছ লাগাতে গেছিলাম। তখন সিরাজুল মামা তেড়ে এসেছিলেন। উনাকে আমার এমনি সন্দেহ হয়। তাই পরে দেখতে গেছিলাম কি ব্যাপার। তখন সামান্য কিছু মাটি সরাতেই প্যাকেটগুলো বেরিয়ে গেছিল। সময় নষ্ট না করে আপনাকে জানাতে এসেছি। সাবাস। আমি এখনই ফোর্স নিয়ে কবর খোঁড়ার ব্যবস্থা করছি। তোমার ইনফরমেশন যদি সঠিক হয় তাহলে আজকেই উনাকে গ্রেফতার করা হবে। তিন্নিকে কে মেরেছে কিছু জানতে পারলেন? এর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আমাদের সিনিয়র স্যারকে দিয়েছে, উনি ব্যাপারটা দেখছে। আচ্ছা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যেও। মানিকদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, সাইকেলে উঠব এমন সময় মনে পড়ল আমি রোজা। কিন্তু কিছু সময় আগে এক গ্লাস পানি সাবার করে দিয়েছি। হায় আল্লাহ! এখন কি হবে? নিজের উপর প্রচণ্ড বিরক্ত লাগছে। এক মুহূর্তে মন খারাপ হয়ে গেছে। যদিও ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা নষ্ট হয় না, তবুও কিছু ভালো লাগছে না আমার। বাড়ি ফিরে চুপচাপ নিজের ঘরে চলে এলাম। কারোর সাথে কথা বলার ইচ্ছে নেই এখন। দাদি অনেকক্ষণ ধরে বাদশা বাদশা করেই চলেছে। অবশেষে বিরক্ত হয়ে দাদির কাছে গেলাম। কি হয়েছে আপনার? এত ডাকাডাকি করছেন কেন? তিন্নির মা, কে এই কাপড়গুলো দিয়ে আয় তাড়াতাড়ি। আসবি কিন্তু। এগুলো কিসের কাপড়? কাঁথা সেলাই করবে? কি বলেন এসব? মেয়ে মারা গেছে 1 সপ্তাহ হলো না, এখনই কাঁথা সেলাই করবে?
এই পোলা সব সময় বেশি কথা বলে, আর এ নিজে সেলাই করবে না। ওর এক দুঃসম্পর্কের আত্মীয় এসেছে সকালে, সেই আমাকে বলেছে তাকে ছোটখাটো কাজ দিতে, কাঁথা সেলাই করা, জুড়ি বোনা এসব। তাকে দিয়ে সেলাই করাবো। তুই তিন্নির মায়ের কাছে দিয়ে আসলেই হবে। ও, আচ্ছা দেন তাহলে যাচ্ছি আমি। মনে হচ্ছে দাদির সারা জীবনের সব শাড়ি আমার মাথায় বোঝাই করে দিয়েছে, এত শাড়ি দিয়ে কাঁথা সেলাই করবে উনি। তিন্নিদের বাড়িতে গিয়ে দেখলাম সত্যি একজন অল্প বয়সী মেয়ে এসেছে। সবুজ রঙের একটা থ্রিপিস পরা, ওড়না কপাল পর্যন্ত টেনে দেওয়া। আমাকে দেখে ওড়না দিয়ে মুখ ঢাকলো। আরে মাহমুদা, এই তো বাদশা, ওকে দেখে তোর মুখ ঢাকতে হবে না। জি আচ্ছা খালা। তাও বাবা এর সময়ে কি মনে করে এলে? দাদি এই কাপড়গুলো দিয়ে পাঠালেন, উনি নাকি কাঁথা সেলাই করবেন। তাও বেশ ভালোই করেছো। একটু কষ্ট করে কাপড়গুলো রান্নাঘরের মাচার উপর রেখে আসবে। জি যাচ্ছি। সুযোগ নিজে থেকে আমার কাছে এসেছে, এই সুযোগে সিরাজুল মামার ঘরটা দেখতে হবে। কাপড়গুলো মাচার উপর রেখে সিরাজুলের ঘরের ভিতর চলে গেলাম। কপাল ভালো, ঘরে কেউ নেই। শার্টের পকেট হাতিয়ে কিছু পেলাম না, বালিশ সরিয়ে দেখলাম কিন্তু সেখানেও কিছু নেই। হতাশ হয়ে ফিরে আসছিলাম, দরজা পর্যন্ত আসার পরে মনে হলো বিছানার চাদর উল্টে দেখলে কেমন হয়। বিছানার চাদর উল্টাতেই নজর এলো একটা কাচের চুড়ি। হ্যাঁ, এটা সেই চুড়ির মতো যা তিন্নির লাশের জায়গায় পেয়েছিলাম। হয়তো সেগুলোর একটা। তার মানে আমার সন্দেহই ঠিক, সিরাজুল তিন্নিকে খুন করেছে, কিন্তু কেন? কারণ না জেনে ওকে খুনি বলা যাবে না। সিরাজুল বেশ ধূর্ত, চুরিটা নিজের কাছে লুকিয়ে দরজা পর্যন্ত আসলে সিরাজুল মামার সাথে দেখা। তুই ঘরের ভিতর কি করছিস? কাকিমা কাপড় রাখতে পাঠিয়েছে। ওই যে কাপড়। সিরাজুল উকি দিয়ে কাপড়গুলো দেখল, তারপর নিজের ঘরে চলে গেল। ভ্যাগিস আমাকে উনার ঘরে দেখেননি। দুধ পা হেঁটে বাড়ি ফিরে আসলাম, মিনিট পাঁচেক পর শুনলাম তিন্নিদের বাড়িতে পুলিশ এসেছে। তিন্নির কবর খুঁড়ে নানান জিনিস উদ্ধার হলো। ড্রাগসের প্যাকেট, সোনার মুদ্রা, গহনা। পুলিশ সিরাজুল মামাকে ধরে নিয়ে গেলেন। যদিও সিরাজুল স্বীকার করেনি এসব তার জিনিস, তবুও পুলিশ তাকে নিয়ে গেল। জিজ্ঞাসাবাদ করার পর আদালতে নির্দোষ প্রমাণ হলে ছাড়া পাবে, নয়তো জেলের ভিতরে থাকতে হবে। ব্যাপারটা খুব দুধখটে গেল। তিন্নিলে মারার ব্যাপারে কোন কথা হলো না। পুলিশের কাজে প্রচণ্ড বিরক্ত লাগলো। কোথায় সবকিছু ক্লিয়ার করে তারপর উনাকে নিয়ে যাবে। কিন্তু না আসলো, মাদকদ্রব্য পেল, আর ধরে নিয়ে গেল। বিরক্তিকর। সিরাজুল যাওয়ার পর কাকিমা গম্ভীর হয়ে বসে আছে। কাকা তখনও খেতে। কাকাকে কল দেওয়া হয়েছে কিন্তু কেন আসলেন না বুঝতে পারলাম না। ওদিকের ঝামেলা মিটিয়ে বাড়ি ফিরতেই ফুফু দৌড়ে এলো। আমার হাত ধরে উনার ঘরে নিয়ে যেতে বলল, বাদশা এদিকে আয় তো, তোর সাথে কথা আছে। আমি চুপচাপ ফুফুর সাথে যেতে লাগলাম। ফুফু আমাকে উনার ঘরে নিয়ে এলেন। খাটের উপর বসতে বসতে বললেন, তিন্নিদের বাড়িতে কি হয়েছে রে? চিৎকার চেঁচামেচি শুনলাম। কি হয়েছে আপনি জানেন না? না, আমি ঘুমছিলাম, চিল্লাপাল্লা শুনে উঠেছিলাম কিন্তু বাইরে যাইনি। বল তো কি হয়েছে? সিরাজুল মামাকে পুলিশে ধরে নিয়ে গেছে। উনি মাদক চক্রের সাথে জড়িত ছিলেন। তিন্নির কবরের ভিতর ড্রাগস সহ নানান জিনিস পাওয়া গেছে। সেজন্য ফুফুর মুখটা মলিন হয়ে গেল। ব্যস্ত গলায় বললেন, এসব জিনিস সিরাজুল রেখেছে তার কি প্রমাণ আছে? উনি তো খুব ভালো মানুষ। উনি ভালো মানুষ না ছাই। আমি সেদিন গোলাপ গাছ লাগাতে গেলে আমার দিকে তেড়ে এসেছিল, কবরের আশেপাশেও ঘেঁষতে দেয়নি আমাকে। আমি নিশ্চিত উনি এই কাজ করেছেন। পুলিশ কি উনাকে ছাড়বে না? তা জানি না, তবে তুমিও জেলে যেতে পারো। তিন্নির কানের দুল আমি তোমার কাছে দেখেছি। কোনটা তিন্নির কানের দুল? ওই যে সোনারূপা মিশিয়ে বানানো কানের দুলটা, যার একটা আছে তোমার কাছে। ফুফু হকচকিয়ে গেলেন। ঘরের পরিবেশ ঠান্ডা হলেও ফুফুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। বাম হাত দিয়ে কপালের ঘাম মুছে ফেললেন, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে মনে হয়। মিনিট দুয়েক চুপ থাকার পরে বলে উঠলেন, ওইটা যে তিন্নির কানের দুল তোকে কে বলেছে? এটা আমাকে আমার বন্ধু দিয়েছে। সিরাজুল মামা তোমার বন্ধু নাকি? মানে কি বলতে চাইছিস তুই? দেখেন ফুফু, এত উত্তেজিত হয়ে লাভ নেই। আমি খুব ভালো করে জানি ওটা তিন্নির কানের দুল। তাছাড়া তিন্নি আমাকে এমন দুল দেখিয়েছিল। তুই মিথ্যা বলবি না একদম। ফুফু, এই কানের দুল জোড়ার একটা সিরাজুল কাকার কাছে দেখেছি আমি। আমি অযথা সময় নষ্ট করছেন। হয়তো আপনিও সিরাজুল মামার সাথে এই খুনের সাথে জড়িত।
নয়তো অন্য ব্যাপার আছে। সময়ের সাথে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। ফুফুকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। তিন্নির মাকে কিছু কথা জিজ্ঞেস করতে হবে। খুনিকে পাওয়া গেলেও খুনের কারণ এখনো জানা যায়নি। বাড়ি দিয়ে বের হতে যাব এমন সময় মা ডাক দিলেন। বাদশা, তোর সাথে কে যেন কথা বলবে। এই নে মোবাইল। মোবাইল কানে ধরতে ওপাশ থেকে মানিকের বাবার গলা শোনা গেল। বাদশা, এই সিরাজুল মাদকচক্রের সাথে জড়িত। এছাড়া চুরি, বাটপারি এসব অপরাধও স্বীকার করে নিয়েছে, কিন্তু কিছুতেই তিন্নি খুনের ব্যাপারটা মানতে চাচ্ছে না। তার বক্তব্য তিন্নিকে সে খুন করেনি। আঙ্কেল, উনি মিথ্যা বলছেন। আমি নিশ্চিত। না বাবা, সিরাজুল মিথ্যা বলছে না। এতদিন এসব লোক দেখে আসছি, কে মিথ্যা বলে কে সত্যি বলে আমরা বুঝি। তবে তুমি চিন্তা করো না, তিন্নির খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আঙ্কেল কল কেটে দিলেন। আমি হতাশ হয়ে সোফায় বসে রইলাম। সত্যিই কি আমি তিন্নির খুনিকে খুঁজে বের করতে পারবো না? পুলিশ যেভাবে এগোচ্ছে তাতে তিন্নির কেস সমাধান হতে অনেক সময় লাগবে। তাছাড়া প্রতিদিন এমন হাজার হাজার ঘটনা ঘটে, কোনটা রেখে কোনটা সমাধান করবে? সময় তো লাগবেই। কিন্তু আমি কি করলাম? নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দিন শেষে ব্যর্থ হলাম আমি। যদিও সিরাজুল ধরা পড়েছে, তার অপরাধ স্বীকার করেছে, কিন্তু আমার উদ্দেশ্য সিরাজুলকে ধরিয়ে দেওয়া নয়। বরং আমি তিন্নির খুনিকে শাস্তি দিতে চেয়েছি। তবে কি এতদিনের পরিশ্রম এভাবে নষ্ট হয়ে যাবে? চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে রইলাম। কিছু সময় পর মনে হলো এখনো খুনিকে খুঁজে বের করা সম্ভব। আমাকে বসে থাকলে হবে না। বিকেলের দিকে ইফতার বিলি করতে যেতে হবে, তাই দুপুরের আগেই সব কাজ সারতে হবে। যেখানে তিন্নির লাশ পড়ে ছিল সেই জায়গাটা আবার দেখতে হবে। এক দৌড়ে তিন্নিদের বাড়িতে চলে গেলাম। এ সময় ওদের বাড়িতে কাকিমা ছাড়া অন্য কেউ থাকে না, কিন্তু আজ নতুন আপু উঠানের এক কোণে বসে কাঁথা সেলাই করছে। আমাকে দেখে বলে উঠল, কাঁথা এখনো শেষ হয়নি, সেলাই করা শেষ হলে দিয়ে আসবো। আমি কাঁথা নিতে আসিনি। কাকিমা কোথায়? খালা সকালে খালুর সাথে খেতে গেছে। কিছু লাগলেই আমাকে বলতে পারেন। সমস্যা নেই, আমি পুকুর পাড়ে যাব। একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। কথা শেষ করে পুকুরের ওপাশে চলে গেলাম। পুলিশ খুব ভালোভাবে সার্চ করেছে এখানে, তেমন কিছু পায়নি। মনে হয় না এখানে কিছু পাবো, তবুও নিজেকে সান্ত্বনা দেওয়া। তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলাম না। আগেরবার মাঠের পাশে বড় গাছটার নিচে চুরির টুকরোগুলো পেয়েছিলাম। জায়গাটা এখান থেকে বেশ দূরে, সেখানে গেলে কিছু পেলেও পেতে পারি। গাছের গোড়ায় বা তার আশপাশে তেমন কিছু নেই, বেশ খানিকটা দূরে কিছু একটা রোদের আলোয় জ্বলজ্বল করেছে। সেদিকে এগিয়ে গেলাম। খুব কাজের জিনিস পেয়েছি মনে হয়। পাতার নিচে চাপা পড়েছিল জিনিসটা, সামান্য অংশের উপর রোদ পড়েছে, তাতেই জ্বলজ্বল করছে। সত্য সূর্যের আলোর মতো হাজারো মেঘ চাপা দিয়ে তাকে আড়াল করা যায় না। পরে জিনিসটা হাতে নিয়ে মুচকে দিলাম। আমার কাজ শেষ, এখানে বাড়িতে ফিরে মানিকের বাবাকে কল দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। কোন সমস্যা হয়েছে নাকি? না, কোন সমস্যা হয়নি, তবে একটা অনুরোধ ছিল। হ্যাঁ, বলো। সিরাজুল সহ সকলকে নিয়ে একসাথে বসতে চাই। মনে হচ্ছে আমি কেসটা সমাধান করে ফেলেছি। কি বলো? আচ্ছা, দেখছি কি করা যায়। তবে সিরাজুল এখন বাইরে যেতে পারবে না। তোমাকে সবাইকে নিয়ে থানায় আসতে হবে। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, তাহলে ইফতারের পরপরই চলে এসো। আমি স্যারকে বলে সবকিছু ব্যবস্থা করছি। মোবাইলটা রেখে মায়ের কাছে চলে গেলাম। মা তখন ঘরে শুয়ে আছে। মা, ভিতরে আসবো? হ্যাঁ আয়। কিছু বলবি? না, তেমন কিছু বলবো না। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল। পাগল ছেলে আমার। মায়ের পাশে গিয়ে বসলাম। কিন্তু কিছু বলার আগে ফুফু ডাক দিলেন। বিরক্ত চোখে মায়ের দিকে তাকালাম। গিয়ে শুনে আয় কি বলে। তাছাড়া তেমন কিছু তো বলবি না আমাকে? হয়তো কোন গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ঘরে গিয়ে দেখলাম ফুফু বসে বসে কাঁদছে। চোখ মুখ ফুলে গেছে একদম। কিছু বলবেন আমাকে? হ্যাঁ, অনেক কিছু বলবো। তবে তোর কথা দিতে হবে, এসবের কিছু ভাইয়াকে বলবি না কখনো। এমনকি বাড়ির কাউকেও বলবি না। কি এমন কথা যে কাউকে বলতে পারবো না? বলছি। সন্ধে নেমেছে বেশ কিছুক্ষণ আগে। আমি আর তিন্নির মা বাবা অটোরিকশায় বসে আছি। বিকেলে উনাদের সাথে অনেক কথা বলেছি। আজ সবকিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত 8টা নাগাদ থানায় পৌঁছালাম।
মানিকের বাবাসহ অনেকে আমাদের জন্য অপেক্ষা করছে। সিরাজুল গার্ডের ভিতরে আছে। মানিকের বাবা আমাকে দেখে বললেন, এই তো চলে এসেছো। সময় নষ্ট না করে কাজের কথা বলো। জি চলুন। সকলে অপেক্ষা করছে, তাই পরিচয়ের পর্বের সময় নষ্ট করলাম না। সিরাজুলকে একটা আংটি দেখিয়ে বললাম, এইটা কার আংটি? আমার। এটা তুমি কোথায় পেয়েছো? যেখানে তিন্নিকে খুন করা হয়েছে সেখানে। তাছাড়া আপনার বিছানার নিচে এই কাচের চুড়িটা পেয়েছি। এমন চুড়ির টুকরো তিন্নির লাশের আশেপাশে ছিল। এই ছেলে মন গড়ার কথা বলবে না। বললাম তো আমি কাউকে খুন করিনি। মিথ্যা কথা বলবে না একদম। কি প্রমাণ আছে তোমার কাছে? এই আংটিটা ভালো করে পরীক্ষা করলেই বোঝা যাবে আপনি কতটা সত্যি বলছেন। তাছাড়া আপনার হাতের কাটা জায়গাটা কেমন আছে এখন? কিসের কাটা জায়গা? চুরি ঢুকে হাত কেটে গেছিল? ভুলে গেছেন নাকি? মিথ্যা বলবে না। আমার হাতে কোথাও জখম হয়নি। হাবিলদার সাহেব, উনার ডান হাতটা একটু দেখুন তো। কবজির নিচে চুরি ঢুকে গেছিল। হাবিলদার সাহেব সিরাজুলের হাত চেক করলেন। সত্যি কবজির নিচের জায়গাটা কাটা, এখনও বেশ কাঁচা রয়েছে। সকলে সিরাজুলের দিকে কড়া চোখে তাকালো। তুমি কি করে জানলে উনার হাত চুরিতে কেটে গেছে? ফুফু বলেছে। কি বলেছে তোমার ফুফু? জসিম কাকার প্রশ্নে উনার দিকে তাকালাম। শান্ত গলায় বললাম, তাহলে প্রথম থেকেই বলতে হবে। আজ দুপুরে আমাকে ফুফু ডেকে নিয়ে গেছিল। সিরাজুলকে আমি পছন্দ করতাম। যেদিন উনি প্রথম তিন্নিদের বাড়িতে এসেছিলেন সেদিন আমিও তিন্নিদের বাড়িতে ছিলাম। প্রথম দেখায় উনাকে ভালো লেগে যায় আমার। তারপর থেকে ওদের বাড়িতে যাতায়াত বাড়িয়ে দিই। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম কেন আপনি ঈদের শাড়ি ঈদের আগে পরেছিলেন। যাই হোক, তারপর যেদিন তিন্নি মারা গেল সেদিন ওনার নম্বর নিয়েছি, ফেসবুকে অ্যাড হয়েছি, মানে সেদিন থেকে কথা বলা শুরু করেছি। আমি উনাকে ওই চুরির টুকরোগুলোর ব্যাপারে বলেছিলাম। তুই আমাকে সন্দেহ করিস তাও জানিয়েছিলাম। আমার থেকে এসব কথা জানার পর সে বেশ ঘাবড়ে যায়। তোর সাথে আমার সম্পর্ক কেমন জানতে চায়। আমি বলেছিলাম যে আগে খুব ভালো সম্পর্ক ছিল, এখন তেমন ভালো না। তখন উনি আমাকে বুদ্ধি দিল চুরির টুকরোগুলো নষ্ট করে দেওয়ার জন্য। ওগুলোর জন্য নাকি আমি ফেঁসে যেতে পারি। আমিও বলদের মতো উনার কথা বিশ্বাস করে নিলাম। তারপরের ঘটনা তো তুই জানিসই। আপনি যখন কিছু করেননি তাহলে কেন ওগুলো নষ্ট করতে গেলেন? কত শক্ত প্রমাণ ছিল। চুরিতে রক্ত লেগেছিল। জানিস বাদশা, সিরাজুলের ডান হাতের কবজির নিচে কেটে গেছে, কিছু ফুটে গেলে যেমন গর্ত হয় তেমন। আপনি কি করে জানলেন? আগের দিন দেখা হয়েছিল তখন দেখেছিলাম। আমাকে দেখে সিরাজুল ক্ষতটা লুকিয়ে ফেলেছিল। এসব ছাড়া অন্য কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, তুই যে কানের দুলের কথা বলেছিলি না, ওই যে তিন্নির কানের দুল। হুম, মনে আছে। সিরাজুলের কাছেও দেখেছিলাম। ঠিক ওইটা আমাকে সিরাজুল দিয়েছিল। একটা দিয়ে বলেছিল যত্ন করে রাখতে, বিয়ে হলে অন্যটা দিবে তখন কানে দিব। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু এসব কথার তো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া অন্য কেউ এসব বিশ্বাস করবে না। আমার কাছে চুরির ব্যাপারে প্রমাণ আছে। এসব কথা মেসেঞ্জারে বলেছি। দাঁড়া তোকে দেখাচ্ছি। ফুফু আমাকে সবকিছু দেখালো। তারপর থেকে আমি নিশ্চিত এই সিরাজুল খুন করেছে তিন্নিকে। কিন্তু খুনের কারণটা জানতাম না। তাই বিকালে কাকিমার কাছে গেছিলাম। বিকেলে, আসসালামু আলাইকুম কাকিমা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে তুমি? কাকিমা, আপনাদের সোনা গহনা, টাকা পয়সা কোথায় থাকে? কেন? আলমারিতে থাকে। একটু গিয়ে দেখেন তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক থাকবে না কেন? আগে গিয়ে তো দেখেন। কাকিমা সেদিন কোন গহনা খুঁজে পায়নি। এরপর দুয়ে দুয়ে চার বানিয়ে ফেললাম। এই সিরাজুলকে চুরি করতে দেখে নিয়েছিল তিন্নি, সেজন্য ওকে মেরে ফেলেছে। আমার কথায় সিরাজুল হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, পুচকে ছেলে, বেশ গোয়েন্দা হয়েছিস দেখি। তবে খুনের কারণ তুই ধরতে পারিসনি। আমার একটা নতুন কবর দরকার ছিল ড্রাগস রাখার জন্য, তাই ওকে খুন করেছি। হা হা হা। আপনি তাহলে নিজের দোষ স্বীকার করে নিলেন। যাই হোক, ধন্যবাদ। সিরাজুল হকচকিয়ে গেল। ভুলিয়ে এসব কি বলে ফেলেছে সে? পুলিশের একজন সিরাজুলের কাছে সবকিছু জিজ্ঞাসা করল। কিছু সময় চুপ থাকার পর যখন দেখল না বলে কোন উপায় নেই, তখন সব ঘটনা বলতে আরম্ভ করল। আমি এ শহরে এসেছি কয়েকটা বড় ডিল নিয়ে, বিদেশ থেকে মাল আসবে। তিন্নির মাকে বেশ আগে থেকেই চিনতাম। ওদের ভালো মানুষই সম্পর্কে বেশ ধারণা ছিল আমার।
কিন্তু এখানে ওদের থাকার পরিবেশ কেমন তা জানা ছিল না। সবকিছুর খোঁজ নিতে ওদের বাড়িতে এলাম। খোঁজ নেওয়ার পর দেখলাম এর থেকে ভালো আস্তানা আর হতে পারে না। এলাকার কারোর সাথে জসিমের বিরোধ নেই, ফলে কেউ সহজে আমাকে সন্দেহ করবে না। শপিং মলের বাহানা দিয়ে ওদের বাড়িতে থাকতে শুরু করলাম। এরপর বেশ কিছু মালামাল আদান প্রদান করেছি। কিন্তু কামনা আমাকে পেয়ে বসল। সেদিন রাতে তিন্নি আর ওর মা ঘুমিয়েছিল। তিন্নির মায়ের শরীরের হাত দিতে গেলে ওই মেয়েটা দেখে ফেলল। পরের দিন আবার ড্রাগস লুকাতে দেখে ফেলল, এমনকি চুরি করতেও দেখে নিয়েছিল। তাই ওকে সরানোর খুব দরকার ছিল আমার। মনে মনে ভাবলাম কেন না ওর কবরটাকে গুদাম বানিয়ে নিই। এরপর সুযোগ বুঝে ওকে মেরে ফেললাম। সিরাজুল ভাই তোমাকে বিশ্বাস করে নিজেদের বাড়িতে থাকতে দিয়েছিলাম, থাকা খাওয়া বাবদ কখনো একটা পয়সাও চাইনি। এই তার প্রতিদান। তুমি ওর মতো মানুষকে ভাই বলো না, সবার ভাই হওয়ার যোগ্যতা থাকে না। সিরাজুল অন্যদিকে তাকিয়ে আছে। এদের মতো লোকের লজ্জা, অনুতাপ কিছু নেই। সেদিন কাকিমাকে সিরাজুল জড়িয়ে ধরে বসেছিল, কথাটা বলতে গিয়েও থেমে গেলাম। হয়তো সত্যিই সান্ত্বনা দিচ্ছিল। এখন এসব বললে জসিম কাকার মনে সন্দেহ ঢুকে যাবে। মেয়ে হারিয়ে এমনিই দুজন অনেক ভেঙে পড়েছে, এখন সম্পর্কে ফাটল ধরলে বেঁচে থাকা মুশকিল। মানসিক অশান্তি বড্ড ভয়ানক। থানার সবাই বেশ প্রশংসা করলো আমার, খুব খুশি লাগছে। শেষ পর্যন্ত আমি তিন্নির খুনিকে ধরতে পেরেছি। মানিকের বাবা ঠিক কথা বলেছিলেন, সকল অপরাধী কোন না কোন ভুল নিশ্চয় করে। সিরাজুল অতিরিক্ত আবেগ দেখিয়ে ফুফুর থেকে একটা চুরি নিয়ে নিজের কাছে রেখেছিল। ভালো লাগা থেকেও নিতে পারে, আবার ফুফুকে ইমপ্রেস করার জন্য এমনটা করতে পারে। কিন্তু এটা ছিল তার প্রথম ভুল। এ ব্যাপারে ফুফু বলেছিলেন আমাকে, সেই চুরি আবার উনার বিছানার নিচে দেখেছি আমি। সিরাজুলের দ্বিতীয় ভুল ছিল আমাকে কবরের কাছে দেখে ওভাবে তেড়ে আসা। যদিও সে জানত না আমি তাকে সন্দেহ করি, তার এ কাজ আমার সন্দেহকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মানতে হবে সিরাজুল গভীর জলের মাছ। কিন্তু খারাপ পথে কখনো ভালো কিছু হতে পারে না। অটোরিকশায় বসে আছি সবাই, কাকার চোখে পানি। কাকিমা তো সেই তখন থেকে একভাবে কাঁদছে। কাকিমা, এভাবে কাঁদবেন না। এভাবে কাঁদলে শরীর খারাপ হবে। কি করব বাবা, আমার ভুলের জন্য মেয়েটা শেষ হয়ে গেল। এ দুঃখ রাখবো কোথায়? জসিম কাকা উনার হাত চেপে ধরলেন। এতে তোমার তো কোন দোষ নেই, কপালে যা ছিল তাই হয়েছে। তুমি আর নিজেকে দোষ দিও না। কাকিমা উনার কাঁধে মাথা রাখে। আমি বাইরের দিকে তাকিয়ে আছি। সব খুশির মাঝেও হতাশা রয়ে গেছে আমার। মাকে শাড়ি কিনে দিতে পারলাম না। অনেক চেষ্টা করেছি কিন্তু কোথায় কাজের সন্ধান পাইনি। এই শহরের হালাল উপার্জন করা বড্ড কঠিন। কাকা, একটা অনুরোধ ছিল আপনাদের কাছে। বলো, ফুফুর ব্যাপারটা কাউকে বলবেন না দয়া করে। ফুফু অনেক কষ্টে আছে। জসিম কাকা আমার হাত চেপে ধরলেন। বাবা রে, তোমার জন্য আমার মেয়ের খুনি ধরা পড়েছে। এই ছোট্ট অনুরোধ রাখতে বলে লজ্জা দিও না। কথা দিচ্ছি এ ব্যাপারে কাউকে কিছু বলবো না। কাকিও উনার কথায় সম্মতি জানালেন। বাড়িতে সবাই খুব খুশি, বিশেষ করে মা। তার ছেলে এত বড় একটা কেস সমাধান করেছে। এত খুশির মাঝেও কিছু একটা নেই। তিন্নির খুনিকে শাস্তি দিয়ে হয়তো ন্যায় বিচার করা যাবে, কিন্তু তিন্নিকে আর কখনো ফিরে আসবে বাদশাহ ভাই ডাকটা আর কখনো শোনা হবে না। সকালবেলা তিন্নির কবরের পাশে দাঁড়িয়ে আছি। বোন, তোকে বাঁচাতে পারিনি, তবে দেখ সিরাজুলকে ধরিয়ে দিয়েছি। আল্লাহ তোকে খুব ভালো রাখুক। এই নিষ্ঠুর পৃথিবীতে নিষ্পাপদের জন্য আলাদা মায়া নেই রে। স্বার্থের কাছে সবাই পরাজিত। ওপাশ থেকে কোন উত্তর আসে না, আর কখনো উত্তর আসবেও না। আজীবন বয়ে বেড়াতে হবে স্বজন হারানোর বেদনা। হয়তো সময়ের সাথে ভুলে যাব, নিজের কাজে ব্যস্ত হয়ে যাব, তেমন মনে পড়বে না। কিন্তু তুই আমার স্মৃতিতে আজীবন আমার বোন হয়ে রয়ে যাবি। সময় বহমান, নিজের মতো চলতে থাকে। দেখতে দেখতে ঈদ চলে এলো। কাল ঈদ। আজ শেষ ইফতার বিলি করছি। পকেট সেই 100 টাকা রয়ে গেছে। এই শহরে কেন 100 টাকায় শাড়ি পাওয়া যায় না? তাহলে মায়ের জন্য খুব সুন্দর একটা শাড়ি কিনতাম। মা নিশ্চয়ই খুব খুশি হতো। তামিম ভাইদের সাথে ইফতার করতে হবে, সকলকে ইফতারে আগে মসজিদে পৌঁছাতে বলেছে। আজ শেষ রমজান, সকলে মিলে ইফতার করছি। আগামী বছর আমি নাও থাকতে পারি। যেমন তিন্নি আজ নেই, গতবার আমায় হাত ধরে ঈদের মাঠে গেছিল। একটা লাল ফিতা কিনে দিয়েছিলাম। যদিও ফিতা বাঁধার মতো চুল ছিল না,
তবুও খুব খুশি হয়েছিল। নামাজ শেষ, দাঁড়িয়ে আছি। তামিম ভাই 9-10 জন ছেলেকে অপেক্ষা করতে বলেছে। তাদের মধ্যে আমিও একজন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভাইয়া আসলো। এই তো তোরা সবাই আছি, এদিকে আয় তো। তামিম ভাই আমাদের সকলের হাতে একটা করে খাম ধরিয়ে দিলেন, তারপর পকেট থেকে টাকা বের করে সবাইকে 100 টাকা করে দিলেন। এই খামের ভিতর তোদের পুরস্কার আছে, আর এইটা আমার তরফ থেকে ঈদ সালামি। তোরা না থাকলে এই সুন্দর পরিকল্পনা কখনো সফল হতো না। খাম খুলে দেখলাম ভিতরে অনেকগুলো টাকা। এত টাকা কেন দিয়েছ তামিম ভাই? আরে এগুলো তোদের ইফতার বিক্রির টাকা। সকলের থেকে 5 টাকা করে আনতে বলেছিলাম, মনে নেই? সেই সব টাকা ছোটদের ভিতর ভাগ করে দেওয়া হয়েছে। সকলের মুখে হাসি ফুটে উঠল। তবে আমি মনে হয় সব থেকে বেশি খুশি হয়েছি। বাইরে এসে টাকাগুলো গুনে দেখলাম, পাক্কা 3,000। মায়ের জন্য খুব সুন্দর দেখে একটা শাড়ি কিনব। দেরি না করে মার্কেটে চলে এলাম। মায়ের নীল রং খুব পছন্দের। নীল রঙের শাড়ি কিনব, সেই সাথে নীল চুড়ি আর একটা মেহেদি। মা কত খুশি হবে ভাবলেই মনটা আনন্দে নেচে উঠেছে। শাড়ি কিনতে কিনতে রাত 11টা। যে শাড়িগুলো পছন্দ হয় তার অনেক দাম। বাজেটের ভিতর পছন্দ মতো শাড়ি কিনতে সবগুলো দোকান ঘুরতে হয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেল। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে হয়তো। খুব খিদে পেয়েছে। খাওয়ার ঘরে গিয়ে দেখলাম টেবিলের উপর খাবার সাজানো। হয়তো মা সাজিয়ে রেখে গেছে। এত রাতে মাকে বিরক্ত করলাম না। নিজের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। এই ঈদের দিনেও ছেলেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই বাদশা উঠবি না নাকি? মা আর একটু ঘুমাতে দেও। কয়টা বাজে? সকাল 7টা বেজে গেছে, অনেক সময়। উঠে গোসল করে আয়। আবার ঈদের নামাজ পড়তে যাবি, কিছু খাওয়ার সময় পাবি না। আচ্ছা যাচ্ছি। গোসল সেরে খাবার টেবিলে চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে মা নিজের হাতের সেমাই, পায়েস, নুডলস রান্না করেছে। সকলে মিলে খাওয়া শুরু করলাম। দাদি, ফুফু, আমি আর মা বাবা। দাদি সকাল সকাল গোসল করে নতুন শাড়ি পরে নিয়েছে। ফুফুর পরনে সেই জামদানি, হয়তো সেলাই করে নিয়েছে। আমিও নতুন কাপড় পরেছি, শুধু মা বাবা পুরনো কাপড় পরে আছে। উঠে ঘরে চলে এলাম। রাতে কিনে আনা জিনিসগুলো নিয়ে খাবার ঘরে ফিরে গেলাম। মা, এই শাড়িটা তোমার জন্য। তামিম ভাইদের সাথে কাজ করেছিলাম, সবাইকে 3,000 টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে এনেছি। তুমি গোসল করে এইটা পরে আসো তো। সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কেউ হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা। মায়ের অন্যদিকে তেমন খেয়াল নেই, এক দৃষ্টিতে শাড়িটা দেখে চলেছে। মা, তোমার পছন্দ হয়েছে। তোমার তো নীল রং খুব পছন্দের, তাই নীল রঙের শাড়ি এনেছি। মা কথা বলতে পারছে না, মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। মায়ের চোখের কোণে অশ্রুকণারা ভিড় করেছে। হয়তো এ কান্না সুখের। সব খুশি তো হাসিতে প্রকাশ পায় না। মাকে শাড়িটা দিয়ে আব্বুর দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিলাম। আব্বু, এইটা তোমার জন্য এনেছি। আমার জন্য আবার কি? আরে খুলেই দেখো না, তুই আমার জন্য পাঞ্জাবি কিনে এসেছিস। মাকে যেমন কিছু কিনে দেননি, তেমনি নিজের জন্য কিছু কেনেননি। আমার আব্বা কি পুরনো পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাবে, সেজন্য কাল রাতে কিনেছি এগুলো। মা বাবা কেউ কথা বলতে পারছে না। জনের চোখের কোণে আনন্দ অশ্রু টলটল করছে। আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখেছো বাদশার মা, আমাদের ছেলেটা কত বড় হয়ে গেছে। প্রত্যুত্তরে মা শুধু মুচকি হাসলেন। মা এখন শাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছে। হয়তো এখনো বিশ্বাস হচ্ছে না তার ছেলে তাকে নতুন শাড়ি কিনে দিয়েছে। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনি দাদি ফুফুকে যা খুশি কিনে দিতে পারেন, এই আমার কোন সমস্যা নেই। তাই বলো, সকলের মন রাখতে গিয়ে আমার মা বাবাকে বঞ্চিত করবেন এমনটা তো ঠিক না। বড় ফুফুকে ঈদের কাপড় চোপড় কিনে দিবেন, আপত্তি নেই। তাই বলে তার শ্বশুর বাড়ির সবার জন্য উপহার কিনবেন আর মা বাদ পড়ে যাবে, এটা তো ঠিক না। আপনি চাইলে সামান্য একটু কমদামি কাপড় সবাইকে দিতে পারতেন। সত্যি তুই অনেক বড় হয়ে গেছিস। ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য তোর কাছে কৃতজ্ঞ থাকবো রে বাবা। সত্যি আমি অনেক অন্যায় করে ফেলেছি। আব্বু, এমনভাবে বলো না। না রে বাদশা, যে মানুষগুলো তোর ভুলগুলো ধরিয়ে দিবে তারা তোকে শুধরে দিতে চায়, তারাই তোর প্রকৃত আপন লোক। আর যারা তোর ভুল কাজকে প্রশ্রয় দেয় তারা তোর ভালো চায় না। অন্ধ ভালোবাসা জীবনের জন্য ক্ষতিকর। কথাগুলো বলে আব্বা নিজের ঘরে চলে গেলেন।
আজ মা বাবা দুজনে খুব খুশি, আব্বাও নিজের ভুল বুঝতে পেরেছে। আমার কাছে এর থেকে বড় পাওনা কিছুই নেই। আব্বার সাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছি, রাস্তায় চেনা পরিচিত সকলে পাঞ্জাবির কথা বলছে। তার ছেলে অনেক বড় হয়ে গেছে, মা বাবাকে ঈদের কাপড় কিনে দিয়েছে। আব্বা কত গর্ব করে সকলকে এসব কথা বলছে, দেখলে মনটা ভরে যায়। বাড়ি থেকে আসার সময় দেখলাম মা গোসলে গেল, বাড়ি ফিরে নিশ্চয়ই মাকে নতুন শাড়িতে দেখতে পাবো। বড্ড খুশি লাগছে, সত্যিই আজ আমার ঈদ সমাপ্ত।